একসময় মানুষের পদচারণায় ছিল মুখরিত, জমজমাট এক এলাকা, আজ তার কিছুই নেই। তবে সেখানকার প্রতিটি ইটে, প্রতিটি স্থাপত্য নিদর্শনে আগের সে ব্যস্ততা অনুভব করা যায়। ঢাকার অদূরে নারায়ণগঞ্জ, যেখানে প্রায় 450 বছর আগে রচিত হয়েছিল বাংলার বিখ্যাত 12 ভূঁইয়াদের ইতিহাস। এই 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন ঈশা খাঁ। কেমন ছিল তার রাজধানী? কেমন ছিল 450 বছরের পুরনো সেই নগরী? হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি এমন সব প্রশ্ন সাথে নিয়েই ঘুরে এলাম বাংলার প্রথম রাজধানী এবং ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তালিকায় পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি পানাম নগর বা পানাম সিটি থেকে। ভিডিওটিতে দেখে নিন দ্য লস্ট সিটি খ্যাত সেই পানাম নগরের অসাধারণ স্থাপত্য নিদর্শনগুলো। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকায় থাকার সুবাদে পানাম নগর ভ্রমণে আমাকে তেমন কোনো প্রস্তুতি নিতেই হয়নি। চটজলদি বেরিয়ে পড়লাম, আর শনিবার হওয়ায় রাস্তাও মোটামুটি ফাঁকাই ছিল। পানাম সিটি যাওয়ার জন্য গুলিস্তান থেকে বোরাক, স্বদেশ, দোয়েল সহ বেশ কয়েকটি পরিবহন রয়েছে। এসি নন এসি ভেদে বাসের ভাড়া জনপ্রতি 60 থেকে 100 টাকার মধ্যে। যাত্রাবাড়ি এলাকায় বসবাসের কারণে আমি শনিরাখড়া থেকে বাসে উঠলাম। শনিরাখড়া থেকে মোগরাপাড়া পর্যন্ত ভাড়া নিল 40 টাকা। দুপুর 12:30টায় শনিরাখড়া থেকে রওনা হয়ে 1টার দিকে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আপনারা চাইলে মোগরাপাড়া স্ট্যান্ডের আগে চৈতি গার্মেন্টসের সামনে নামতে পারেন। এখান থেকেও অটোরিকশা করে সোজা পানাম নগরে যেতে পারবেন। বাস থেকে নামলেই চোখে পড়বে সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা সারি ধরে দাঁড়িয়ে আছে। মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে পানাম নগরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। লোকালভাবে গেলে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 10 টাকা করে, আর রিজার্ভ করে নিয়ে গেলে 30 থেকে 60 টাকার ভিতরে যেতে পারবেন। আপনি চাইলে রিক্সা করেও যেতে পারেন, ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা, তবে অবশ্যই দামাদামি করে নেবেন। অটোরিকশায় ওঠার 10 মিনিটের মধ্যেই হাতের ডানে দেখা পেলাম সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। আরও 2-3 মিনিট পরে চলে এলাম পানাম সিটি। রাস্তা থেকেই আপনি দেখতে পাবেন ধ্বংসপ্রাপ্ত পানামের ভবনগুলো, যেন হাতছানি দিয়ে আপনাকেই ডাকছে। এক অদ্ভুত অনুভূতি। নগরের ভিতরে প্রবেশের জন্য ছোট্ট একটি লোহার গেট রয়েছে। গেট দিয়ে প্রবেশ করার পর কিছুটা হেঁটে সামনে গেলে বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার। কাউন্টারের পাশেই বালু সিমেন্ট দিয়ে একটা বড় বইয়ের স্তম্ভে বাংলা এবং ইংরেজিতে পানাম নগর সম্পর্কে সংক্ষেপে কিছু বর্ণনা রয়েছে। একটু সময় নিয়ে পড়ে ফেলতে পারেন। এদেশের নাগরিকদের পানাম নগরে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে মাত্র 20 টাকায়, কিন্তু সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য সেটা 100 টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের দিতে হবে 300 টাকা। বাংলাদেশিদের কাছে দ্য লস্ট সিটি বা হারানো নগর হিসেবে সুপরিচিত এই পানাম নগরীতে পা রেখে নিজেই যেন হারিয়ে গেলাম 450 বছর আগের কোনো এক কল্পলোকের অতলে। নগরে ঢুকেই আপনার চোখে পড়বে একটি সরু চিকন রাস্তার দুধারে সারি সারি পুরনো দালান। দালানগুলো কোনোটা 1 তলা বা 2 তলা, আবার কোনোটা 3 তলা বিশিষ্ট। বাড়িগুলোর স্থাপত্যশৈলী দেখেই বুঝতে পারবেন যে এখানে ধনী শ্রেণীর লোকেরা বসবাস করতেন। পানাম সিটির বাড়িগুলোতে মোঘল ও গ্রিক স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায় এবং প্রত্যেকটি বাড়িতেই সুন্দর কারুকাজ করা। বাড়িগুলোতে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট ব্যবহার লক্ষণীয়। তাছাড়া জানলায় ব্যবহার করা হয়েছে লোহার গ্রিল, ইউরোপে ব্যবহৃত কাস্ট আয়রনের কাজ। মেঝেতে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজও লক্ষ্য করা যায়। ঐতিহাসিক সূত্রে জানা যায় পানামে প্রায় 90টা পরিবারের বসবাস ছিল, যার মধ্যে সড়কের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি নিয়ে মোট 52টি বাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও এখন আর মাত্র 40টি বাড়ি অবশিষ্ট রয়েছে। তাছাড়া আরও রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, চিত্রশালা, খাজানচিখানা, গোসলখানা, নাচঘর, পান্থশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর এবং 450 বছরের পুরনো টাকশাল বাড়ি।
বাংলার প্রথম রাজধানী এখন হারানো নগরী হিসেবে পরিচিতি লাভ করেছে। সংস্কারের অভাবে ভবনগুলো ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ছে। প্রায় সবকটি বাড়ির অবস্থাই খুব খারাপ। প্রতিটি বাড়িতেই ঝুঁকিপূর্ণ ভবন লেখা সাইনবোর্ড লাগানো আছে। এছাড়া ভবনের জানালাগুলো ইটের গাঁথনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। দোতলা বা উপরে ওঠার সিঁড়িগুলো বিভিন্ন কাটা জাতীয় ডালপালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় সবগুলো দালানের ইট বের হয়ে এসেছে। পানাম সিটির মূল প্রবেশপথের ছোট্ট খালটার উপরে একটা সেতু ছিল, যার কোনো অস্তিত্ব এখন আর অবশিষ্ট নেই। অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িঘরগুলোতে শ্যাওলা ধরেছে। ভিতরের পরিবেশটা স্যাঁতসেঁতে, গোমট, অন্ধকার। বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা। অনেক বাড়ির ভিতরে ঢুকে গেছে গাছের শিকড় বাকুর। চুরি হয়ে যাচ্ছে কড়িকাঠ ও তক্তা। ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধসে পড়ছে, ভেঙে পড়ছে বাড়ির সিঁড়ি ও দেয়াল। অনেক বাড়ির সিরামিক টালির কাজে ভাঙন ধরেছে। এমনকি 2005 সালে দুটি বাড়ি তো সম্পূর্ণরূপে ভেঙেই পড়ে। বাংলার প্রথম রাজধানী এখন ধ্বংসের পথে। আর কিছু বছর পর হয়তো এই পানাম সিটির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না। পানামের শুরুটা কিন্তু এমন ছিল না। বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মোবারক শাহ 1338 সালে সুবর্ণগ্রামকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে এই সুবর্ণগ্রামই সোনারগাঁ হিসেবে পরিচিতি লাভ করে। সে সময় থেকে এই এলাকায় রমরমা বসতি গড়ে উঠেছিল বলে ধারণা করা হলেও 15 শতকে বারোভূঁইয়ার অন্যতম ইশাখা তার রাজধানী হিসেবে পানাম নগরের গোড়াপত্তনের পর থেকেই এই এলাকা বিশেষভাবে গুরুত্ব পেতে শুরু করে। 2500 কিলোমিটার দীর্ঘ বিখ্যাত গ্র্যান্ড ট্র্যাক রোডের পূর্ব দিকের শেষ মাথায় ছিল পানাম নগর। তাই বিভিন্ন জায়গা থেকে অবস্থা সম্পন্ন অসংখ্য মানুষ পানাম নগরে এসে বসতি গড়েছিলেন। তবে সে অনেক কাল আগের কথা। বাংলার মসলিন কাপড় যে জগৎ বিখ্যাত ছিল তা বলার অপেক্ষা রাখে না, এবং ঐতিহাসিকদের মতে এই সোনারগাঁও ছিল মুসলিনের সবচেয়ে বড় বাজার। 17 শতকের শুরুর দিকে ঢাকাকে বাংলার রাজধানী করা হলে ধীরে ধীরে সোনারগাঁও তার জৌলুস হারাতে থাকে এবং চারিদিকে পরিবেষ্টিত ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর প্রচণ্ড বন্যায় ক্রমে জনবসতি শূন্য হয়ে পড়ে। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে ইংরেজ শাসনামলে পানাম তার হারানো গৌরব ফিরে পায়। ইংরেজদের নীল বাণিজ্যের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারাই একসময় পানাম নগরীতে গড়ে ওঠা মুসলিমের জমজমাট বাণিজ্য দখল করে নেয় এবং সেখানে নীল বাণিজ্যের কেন্দ্র হিসাবে শুরু করে। ততদিনে মুসলিমের কাপড় বাংলা থেকে প্রায় অবলুপ্ত হয়ে গেছে। তবুও উৎকৃষ্ট কটনের পোশাক এবং বিভিন্ন ইংরেজ সামগ্রীকে কেন্দ্র করে আবার সেজে ওঠে এই বাণিজ্য নগরী। বলাই বাহুল্য, এই সময়ে শহরটা নতুনভাবে নির্মিত হয়েছে হিন্দু বণিক ও ব্যবসায়ীদের হাতে। দুর্ভাগ্যবশত পানাম নগরের এই পুনরুত্থানও বেশি দিন স্থায়ী হয়নি। 47 দেশভাগের পরবর্তীকালে বিভিন্ন সময় হিন্দু মুসলিম দাঙ্গার কারণে পানাম ধীরে ধীরে জনমানবহীন হতে শুরু করে। কফিনের শেষ পেরেক পড়ে যায় 1965 সালে ইন্দো পাক যুদ্ধ শুরু হলে। প্রায় সমস্ত হিন্দু ব্যবসায়ী এই সময় নিজেদের ঘরবাড়ি ছেড়ে ভারত চলে যায়। পানাম এক পরিত্যক্ত শহরে পরিণত হয়। সেই শুরু। তারপর থেকে আর জেগে ওঠেনি পানাম। সব কিছুরই শেষ আছে। ঐতিহ্য আর সংস্কৃতি মণ্ডিত পানাম নগরও দেখেছে তার শেষ। নানান সমস্যা এবং পরিবর্তিত অবস্থায় যখন অনেক ধনী অবস্থা সম্পন্ন বণিকেরা পানাম নগর ছাড়তে শুরু করলেন, পানাম নগরের শেষটা যেন লেখা হয়ে গিয়েছিল তখনই। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্রমশ ক্ষয়ে যেতে থাকে। যে নীল আর মুসলিন একসময় জমজমাট করে তুলেছিল পানাম নগরকে, সেগুলোর অনুপস্থিতি ধীরে ধীরে একে করে তুলল এক ভুতুরে নগরী, এক জমজমাট এলাকার কি করুণ পরিণতি। মৃত্যুর খপ্পরে জীবন্ত থাকার চেষ্টা চালিয়ে যাওয়া বিপন্ন এক নগরী পানাম নগরী। পানাম নগরীতে ঢুকলেই আপনার ভিতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করবে। ভিতরটা বেশ খা খা করে উঠবে। কাদের এত সুন্দর আয়োজন? তারা আজ কোথায়? 52টি ইমারত 450 বছর ধরে ভাস্বর হয়ে আছে, কিন্তু এখানে বর্তমানে কেউই আর বসবাস করে না। কয়েক হাজার দিন পার হয়েছে, সন্ধ্যাবেলায় ভবনগুলোয় আর আলো জ্বলে না। ভয়ঙ্কর ধরনের সুন্দর এই ভবনগুলোর দেয়ালগুলো যেন এক একটি সৌন্দর্যের আকর। এই দেয়ালের বুকেই বয়ে চলেছে শতাব্দীর পর শতাব্দীর
তথা সময়ের গল্প। এখানেই স্বপ্নরা বাসা বেঁধেছিল। ভবনগুলোর সামনে রয়েছে সুন্দর প্রশস্ত বারান্দা, যেখানে বসে হয়তো ভবনওয়ালার অতি আদুরে সুন্দরী মেয়েটি তার সুদীর্ঘ কেশগুলোর তেলে ডুবিয়ে রোদ পোহাতো অহর্নিশ। বিলেত থেকে আমদানি করা বিশেষ এই তেলের ঘ্রাণে পাগলা ঘোড়া দিয়ে ছুটে যাওয়া ছেলেটি সর্বশক্তি দিয়ে ঘোড়ার গতিরোধ করে একটুখানি ঘ্রাণ নিতে থামত। চাইলে আপনিও সেই বারান্দায় খানিকটা বসে থেকে সেই দিনগুলোর সঙ্গে মিশে একাকার হয়ে যেতে পারেন।